শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। আর সেই ডায়মন্ড হারবার মডেলে সেবাশ্রয়, যে সেবাশ্রয়ে সাধারণ মানুষ ফ্রিতে চিকিৎসা করাতে পারতেন। কিন্তু যে সময় তৃণমূল জামানা শেষ হলো এবং বিজেপি সরকার এলো পশ্চিমবঙ্গে, তারপরে আমরা দেখলাম কি এই সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, যেখানে ভুল চিকিৎসার অভিযোগ, কারোর হাত বাদ গিয়েছে, কারোর পা বাদ গিয়েছে। আর এবার প্রেসক্রিপশনেও বেনিয়ম। সেবাশ্রয়ে প্রেসক্রিপশনেও বেনিয়ম কেন, এই প্রশ্ন করছি কারণ যারা সাধারণ মানুষরা চিকিৎসা করাতে যেতেন সেবাশ্রয়ে, তাদের যে প্রেসক্রিপশন দেওয়া হতো, তাদের চিকিৎসকের কোনো সই থাকতো না প্রেসক্রিপশনে, অর্থাৎ সেখানেও বেনিয়ম। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে, আনিসউদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসউদ্দিন, এই সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ, কারোর পা বাদ গিয়েছে, ভুল চিকিৎসা হয়েছে, কারোর হাত বাদ গিয়েছে। এবার যে চিকিৎসক দেখতেন সেই চিকিৎসকের সই পর্যন্ত নেই, অর্থাৎ প্রেসক্রিপশনেও বেনিয়মটা সামনে এলো। একেবারেই দেখো, এই যে সেবাশ্রয়, সেই সেবাশ্রয় নিয়ে একদিকে যেমন অভিযোগের পাহাড় রয়েছে এবং গত কয়েকদিন আগেই ফলতার বিধায়ক এই সেবাশ্রয়ের কাঠামো সরানো নিয়ে বিধানসভাতে সরব হয়েছিলেন এবং ফলতার যে হরিণডাঙ্গা সেবাশ্রয় ক্যাম্প রয়েছে, এখনো পর্যন্ত যে কাঠামো রয়েছে, সেই কাঠামোর ভেতরে দেখা গেল যে এভাবেই কিন্তু প্রেসক্রিপশন রয়েছে, ল্যাবরেটরির যে কাগজ যেখানে রোগ নির্ণয় করা হয়েছে সেই সমস্ত কাগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং সেখানে কোনো চিকিৎসকের সই বা স্বাক্ষর নেই। এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা, কারণ তারা বলছেন যে এই সেবাশ্রয়ে বিনামূল্যে যেখানে পরিষেবা দেওয়া হতো সেখানে নানান অনিয়ম করা হয়েছে, এমনকি এই পরিষেবার নামে কিন্তু কোথাও ছেলে খেলা করা হয়েছে। কারণ যে সমস্ত প্রেসক্রিপশন এখনো পর্যন্ত এই যে হরিণডাঙ্গার কাঠামো রয়েছে তার ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, সেখানে রোগ নির্ণয় করা রয়েছে এমন কাগজ দেখা যাচ্ছে এবং মেডিকেল কলেজের কাগজ দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কোনো চিকিৎসকের সই নেই। তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা এবং তারা এই ঘটনার যাতে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় তারও দাবি জানাচ্ছেন। বেশ আনিসউদ্দিন। এদিক ওদিক প্রেসক্রিপশন ছড়ানো, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের কিছু রিপোর্ট পুরো পড়ে আছে। হ্যাঁ, ওখানে নাম লেখা ছিল, যে পেশেন্টের নাম লেখা ছিল, ডাক্তারের নাম লেখা নেই। এখানে ডাক্তার ছিল না, পাস করা যে ডাক্তার হয় সে ডাক্তার নেই এখানে। পাড়ার কপ ডাক্তার, তারাই এসে ট্রিটমেন্ট করতো। যারা এই অপরাধটা ঘটিয়েছে, যারা এই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের যথোপযুক্ত শাস্তি হওয়া দরকার আছে, না হলে শিক্ষা হবে না। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, তার মানে এটাই একটা ঘটনা নয়, দিনের পর দিন ঠিক এই রকম ঘটনাই ঘটে চলেছিল। একেবারেই সেই প্রশ্নটা কিন্তু করছেন সাধারণ মানুষরা। তাদের বক্তব্য যে যেভাবে সেবাশ্রয়ের নাম করে ভাউতাবাজি করে এই সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ছেলে খেলা করা হয়েছে। কারণ তাদের যেটা অভিযোগ যে চিকিৎসকরা এই সেবাশ্রয়ে যারা চিকিৎসা করতেন তারা অধিকাংশ গ্রামীণ চিকিৎসক, সেজন্যই হয়তো এই ধরনের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম নেই এমনটাও জানানো হয়েছে বাসিন্দাদের পক্ষ থেকে এবং সেই প্রেসক্রিপশন একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্যাম্পের মধ্যে, এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং জানিয়েই কিন্তু এলাকার বাসিন্দারা সরব। তাদের বক্তব্য যেখানে স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টাকে কিন্তু এভাবেই গ্রামীণ চিকিৎসকদেরকে নিয়ে স্বাস্থ্য পরিষেবাকে ছেলেখেলা করা হয়েছে, যার ফলে কিন্তু অনেকের অঙ্গহানি ঘটেছে। এই নানান যে অভিযোগ উঠে এসছে তা নিয়ে দ্রুত যে তদন্তের দাবি জানাচ্ছেন বাসিন্দারা, তার পাশাপাশি দোষীদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানাচ্ছেন এই এলাকার বাসিন্দারা। বেশ আনিসউদ্দিন। আর গতকালই আমরা দেখেছিলাম বিধানসভায় বিবৃতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে তিনি বলেন যে সেবাশ্রয় দুর্নীতি তো পুরো খুনের মামলা, ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এ তো খুনের মামলা।
একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। রাজ্যের মধ্যে যেন আরেকটা রাজ্য ডায়মন্ড হারবার। সেই ডায়মন্ড হারবারের সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত মডেল রাজকীয় স্বাস্থ্য শিবির। প্রচার চলেছিল এই ক্যাম্পে নাকি বিনামূল্যে চিকিৎসা মেলে। তৃণমূল গদি থেকে সরতেই সেবাশ্রয়ের মুখোশ খুলছে। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তার ভিত্তিতে একের পর এক এফআইআর। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সেবাশ্রয়ের ক্যাম্পে গিয়ে ভুল চিকিৎসার অভিযোগ, এর জন্য কারো বাদ গিয়েছে হাত, কারো পা। দেখুন বাচ্চাটার হাত গেছে, কিভাবে ক্ষতি করেছে দেখুন। দেখুন বাচ্চাটার হাত গেছে, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন, একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সেবাশ্রয়ের ক্যাম্পে বেনিয়মের পাহাড় প্রমাণ অভিযোগ। যে চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে তাদের অনেকেই নাকি সরকারি হাসপাতালের, এমনকি মেডিকেল পড়ুয়াদের চিকিৎসক হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। এই চিটিংবাজ ভাইপো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে, তো একবার ঢুকলে বেরোবে না। ডায়মন্ড হারবার মেডিকেলের এমনই এক চিকিৎসক চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে। কাল আমি একটি চিঠি পেয়েছি, আমি ডাক্তার রাজীব বিশ্বাস, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রেডিওলজি বিভাগে আরম্ভ চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলাম। স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদতে কলেজের প্রিন্সিপাল স্যার এবং কিছু ছাত্রদের ঝামেলার ফলে আন্দোলনে থাকার জন্য হেনস্থার ভয় দিন কাটতে থাকে। আমতলা অডিটোরিয়ামে সেবাশ্রয় নিয়ে জানতে পারি সেই ক্যাম্পে ডিউটি করতে বলা হয় একজন জুনিয়র চিকিৎসক হিসেবে। নিজের সুরক্ষার কথা ভেবে আমি ডিউটি করি। পরবর্তীতে এসডিওর মাঠে মডেল ক্যাম্প ইউএসজি বিভাগ ডিউটি করার জন্য শামীম আহমেদ আমায় ডেকে পাঠান। মেডিকেল ক্যাম্পের আড়ালে দুর্নীতির আখড়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে তদন্ত চলছে। এদিন মুখ্যমন্ত্রী জানালেন সিআইডি, এসটিএফ এবং পুলিশ একযোগে তদন্তে নেমেছে। এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে সেবাশ্রয় কাণ্ডে যে বা যারা জড়িত রয়েছেন তাদের কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভারত সরকারের অ্যাটমিক এনার্জি বিভাগের যেমন সাহায্য নেওয়া হচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট যেমন নেওয়া হচ্ছে, গোটা বিষয়টিকে ঘিরে রাজ্য সরকারের তরফ থেকে যে কড়া হাতে দেখা হচ্ছে এবং যে কারণে সিআইডি, এসটিএফ, রাজ্য পুলিশ এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নিয়ে যে এই অভিযান এবং তদন্ত প্রক্রিয়া চলছে তাই কার্যত বুঝিয়ে দেওয়া হলো। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। যেমনটা আপনারা দেখলেন যে এই সেবাশ্রয় নিয়ে যে একাধিক অভিযোগ, এক শিশুর ডান হাত বাদ গিয়েছে ভুল চিকিৎসার জন্য, মালতী বিশ্বাস যার পা বাদ গিয়েছে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস, তারপরেই আশাবাদী দক্ষিণ 24 পরগনার এই দুই পরিবার। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম।
দেখুন বাচ্চাটার হাত গেছে, দেখুন দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে। দেখুন এই দিদির পাটা গেছে, দেখুন আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশকে নিয়ে, আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সেবাশ্রয়ের বিরুদ্ধে কড়া মুখ্যমন্ত্রী। বিধানসভায় শুভেন্দু অধিকারীর আশ্বাসের পর আশায় বুক বাঁধছেন ভুক্তভোগীরা। যেমন দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। তার অভিযোগ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। শনিবার টিভিতে মুখ্যমন্ত্রীর বিবৃতি শোনেন মালতী। তার আশা, এবার বিচার পাবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তিনি আমাদের বিষয় ভেবেছেন, চিন্তা করেছেন। তিনি শেষ পর্যন্ত এই বিচারের নিষ্পত্তি করে তবে ছাড়বেন। অভিষেককে জেলে ঢোকাবেন। আমি এই আশা করি। তার ভুল চিকিৎসার জন্য আজ আমার চিরদিনের জন্য পা বাদ চলে গেল। আমি তার কাছে এই আশাই করি যে আমি সুবিচার পাবো। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা 2.5 বছরের শিশু। অভিযোগ, সেবাশ্রয়ে গাফিলতির কারণে শিশুর ডান হাত বাদ যায়। এর জন্য শিশুর মা বাবা দায়ী করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর স্বস্তিতে মান্না পরিবার। মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চার ছবি দেখালেন এবং উনি আমাদেরকে মনে রেখেছেন। তার জন্য তো ওনাকে আমি ধন্যবাদ জানাই। তাদের উপরে আমি তো শাস্তি চাই, তাদের যে অন্যায়টা হয়েছে। আর আজকে আমার ছোট বাচ্চাটা পুরো একদম মানে একটা হাত পুরো মানে তার ভবিষ্যৎ কি হবে আমরা নিজেরাই এখনো বলতে চাই না। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় বিডি অফিসের মাঠ। অভিযোগ, মাঠ দখল করে তৈরি হয় সেবাশ্রয় ক্যাম্প। 8 মাস ধরে পড়ে রয়েছে কাঠামো, যে মাঠে একসময় অনেকে মর্নিং ওয়াক করতেন, বিকেলে চলতো খেলাধুলো। অভিযোগ, সেবাশ্রয়ের কাঠামো পড়ে থাকায় সেসব এখন বন্ধ। 6-7 মাস হয়ে গিয়েছে, পুরো মাঠটা নষ্ট করে দিয়েছে। এখানে বছরে ডিসেম্বরে 25, 26, 27 বিশাল বড় টুর্নামেন্ট হতো, ফলতার গর্ব। সেই মাঠটাকে অভিষেক ব্যানার্জি নিজে হাতে নষ্ট করে রেখে দিয়েছে। স্থানীয় বিডিওকে জানানো হয়েছিল, কোনো স্টেপ নেয়নি। আমরা চাইছি খেলার মাঠ উপযুক্ত করে দিতে। ডায়মন্ড হারবারের এসটিও গ্রাউন্ড, এখানেও রয়েছে সেবাশ্রয়ের কাঠামো, ফলে প্রায় বন্ধ খেলাধুলো। স্থানীয়রা চান মাঠকে আগের অবস্থায় ফেরানো হোক। প্রায় 8 মাস ধরে মাঠটাকে পুরো মানে কি বলবো পুরো নষ্ট করে রেখে দিয়েছে। মাঠটাকে খেলার উপযোগী তো একদমই নয়। মাঠটাতে বড় বড় গর্ত করে রেখেছে এবং লোহার কংক্রিট দাঁড় করিয়ে এমনভাবে দাঁড় করিয়েছে যেন 5 তলা বিল্ডিং করার প্ল্যান চলছিল এখানে, এবং সেটা পুরোপুরি অবৈধ। কংক্রিটের গর্ত যা অবস্থা আছে, মাঠটা দ্রুত পরিষ্কার করে দেওয়ালে খুব ভালো হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর। অভিযোগ, 2025-26 সালে এখানে রিসর্ট ভাড়া করে সেবাশ্রয় ক্যাম্পের চিকিৎসক কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। 40 দিনে বকেয়া ভাড়ার পরিমাণ প্রায় 30 লক্ষ টাকা। এও অভিযোগ, তৃণমূল আমলে সেই টাকা চাইতে গেলে হুমকির মুখে পড়তে হয়। রাজ্যে পালা বদলের পর এ নিয়ে বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিএ সুমিত রায়ের নামে নালিশ, যার ভিত্তিতে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। মন্ত্রী আছে দিলীপ মন্ডল, তো এখানে আমাদের ক্লাবটাকে দিতে হবে ওদের ওই সেবাশ্রয় ক্যাম্প করার সুবিধা, আমরা সেটা দিয়েছিলাম। তাতে মোটামুটি খাওয়া থাকা এবং সবকিছু মিলিয়ে প্রায় 20-30 লক্ষ টাকার মতো একটা বিল হয়, কিন্তু সেই বিলটা আমরা রিকভার করতে পারিনি। বিল চাইতে গেলে বলা হয় ঠিক আছে দেওয়া হবে, দেবো না। এটা নিয়ে বেশি জোরাজোরি না করাটা জন্যই আমাদের বলা হয় বেশি।
তো সেই সময় তো আর এই নিয়ে অভিযোগ করলে অভিযোগ নেওয়ার মতো একটা অবস্থান বা পরিস্থিতি ছিল না, তাই আজকে এসে সেই অভিযোগটা করা হয়েছে। অভিষেকের যে অপারেশনাল অ্যাসেট গুলো ছিল লোকালি যে পলিটিক্যাল লেভেলে, প্রত্যেকের উপর দায়িত্ব ছিল এত কোটি টাকা করে তুলতে হবে। ভোলা সর্দার একটা দোকান থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা করে নিয়েছে। প্রিক লিমিটেডের প্রাইভেট লিমিটেড হোটেলটায়, সেখান থেকে দিলীপ মণ্ডল নিজে চিঠি লিখে তাদের পয়সা দিতে পারবে না, তাদেরকে সাহায্য করার জন্য আমার ধন্যবাদ জানিয়েছে। বলছে আমাদের 22খানা রুম দরকার, তাদের খাওয়া দাওয়া, ডাক্তারদের সমস্ত কিছু ফ্রি। অন্তত আমার হিসাবে শুধু ডায়মন্ড হারবার লোকসভা থেকে 250 থেকে 300 কোটি টাকা এই সেবাশ্রয়ের নাম করে তোলা হয়েছে। তো এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। নিউজ 18 বাংলা। দেখুন বাচ্চাটার হাত গেছে। এবার মামলা চক্রবুহে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তার বিরুদ্ধে এবার একের পর এক এফআইআর। দেখুন। হুমকি দেওয়ার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের। দক্ষিণ 24 পরগনার আমতলার আপাত ছাপোষা এলাকায় কয়েকদিন আগে পর্যন্ত এক অট্টালিকা মাথা তুলে দাঁড়িয়েছিল। তৃণমূল জামানায় এই অট্টালিকা ছিল ক্ষমতার ভরকেন্দ্র। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস। 18 জুলাই এই পার্টি অফিসের একাংশ ভেঙে দেয় প্রশাসন। পার্টি অফিস ভাঙার পরে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাপা পড়ে থাকার জন্য আপনাদের অনেককেই দেহ শনাক্তকরণ করতে পারেননি। তার জন্য যে প্রক্রিয়া রয়েছে ডিএনএ ইত্যাদি, তার রিপোর্ট আসবে, কিন্তু মোটামুটি আমরা যে আমাদের তালিকা এখানে আছে, উড়িষ্যার 3 জন বাসিন্দা এবং বাকি পশ্চিমবঙ্গের বাসিন্দা, মূলত পূর্ব মেদিনীপুরেরই বেশি। এর বাইরেও আমাদের হাওড়া জেলার 1 জন এবং নদিয়া জেলার 2 জন এরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে অর্থ কোনো ক্ষতিপূরণ হয় না, অর্থ দিয়ে কখনো ক্ষতিপূরণের পরিমাপ হয় না, কিন্তু একটা সরকার তার দায়িত্ব থাকে, মানবিক দায়িত্ব, এবং সরকারের তার যে নিজস্ব কর্তব্য দায়িত্ব থাকে, সেটা পূরণ করার জন্যই আমরা আজকে মিলিত হয়েছি। আমরা 5 লক্ষ টাকা করে চেক এখানে প্রদান করছি, এবং সাথে সাথে যে পরিবারগুলির কর্মক্ষম লোকজন রয়েছে তাদেরকে, এখানে ডিআইজি মেদিনীপুর রেঞ্জ রয়েছেন, এখানে জেলা শাসক রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন। আমি বলে গেছি যে তাদের নিয়ম মেনে যাদের সম্ভব হবে রাজ্য পুলিশের হোমগার্ডে তাদের সকলের বাড়ির বায়োডাটাগুলো দেখে নিতে হবে, নইলে সিভিক ভলেন্টিয়ার্সে, ও তাতেও না হলে আমাদের ভিআরপি সহ অন্যভাবে এসডিও আছেন, বিডিও আছেন, তারা দেখে নেবেন যাতে হয়। এর বাইরেও আমাদের যে কর্মসূচিটা রয়েছে মিশন বাৎসল্য, তাতে 3টি পরিবার পেতে পারে, তাই তো? 3টি পরিবারে 4 জন 4000 টাকা করে মাসে আপনার পাবেন, পড়াশোনার জন্য পাবেন, সেটা পাবেন। এর বাইরেও আমি এখানকার রামনগর 1-এর বিডিওকে দায়িত্ব দিয়ে যাব, প্রত্যেকটা পরিবারের যারা উপযুক্ত অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা ও তাদের বাচ্চাদের পড়াশোনার বিষয় যে সুযোগ রয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব আমাদের এই সরকারের পক্ষ থেকে সেটা করা, এবং যাদের বাড়ি নেই তাদেরকেও প্রধানমন্ত্রী আবাস যোজনাতে এই যে বাড়ি আসছে সেই বাড়িতে নাম যুক্ত করা। যতটা সম্ভব আমরা ওদের ফিরিয়ে দিতে পারবো না, ঈশ্বর ভগবান আমাদের সে ক্ষমতা দেননি, তার বাইরেও যেটা করার আমরা করব। এবং স্বদেশবাবু এবং প্রণববাবুর যে পরামর্শগুলো আছে সেগুলো আগামী দিনে যুক্ত করে আমরা মৎস্যজীবীদেরকে সুরক্ষা প্রদান, নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে যতটা সম্ভব তাদের সরকারের পক্ষ থেকে আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে
আমরা আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা করব এবং সাথে সাথে অন্য আরেকদিন আমি আসব। আমাদের সাগরমালা 2-তে আমাদের কোস্টাল বেল্টে ব্যাপক কাজ করার পরিকল্পনা বর্তমান সরকার নিয়েছে। সেই বিষয়ে সেই দিন আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আপনারা সবাই আমার পরিচিত স্বজন। আমি আরেকবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে, আমাদের সঙ্গে সেচ মন্ত্রী আছেন অরূপ দাস, আমাদের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে সহানুভূতি জ্ঞাপন করে আর আমি এই চেক প্রদানের যে ছোট্ট অনুষ্ঠান এটি শুরু করার এবং শেষ করার জন্য এসডিও কাঁথিকে দায়িত্ব দিচ্ছি। রামনগরে পাশে মুখ্যমন্ত্রী, স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৎস্যজীবীদের পরিবারকে ক্ষতিপূরণ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমুদ্রে ট্রলার ডুবিতে 10 মৎস্যজীবীর মৃত্যু, মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং কোস্টাল বেল্ট আরও উন্নত করার ভাবনা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খোঁজ খবর করি, অনেক পরে উদ্ধার হয়, কিন্তু সবগুলোই প্রায় ওই উল্টে গেছিল, চাপা পড়ে মারা যায়, কাউকেই বাঁচানো যায়নি। তা ওই পরিবারগুলোকে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমি ওদের কথাও বললাম একটু। এর বাইরে এখানে যে ফিশারম্যান অর্গানাইজেশন আছে তার দুজন সম্মানীয় ব্যক্তি, প্রণব কর এবং স্বদেশ নায়ক মহোদয়, তাদের কাছ থেকেও শেয়ার করলাম আমরা যে কি ধরনের আগামী দিনে আরও ব্যবস্থা নেওয়া যায়। ইতিমধ্যে জানেন আমাদের মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো নিজে সারা রাত্রি ছিলেন যেদিন ঘটনা ঘটে, মিসিং হয়ে যায়। তারপরে যেদিন সুন্দরবনে ট্রলারটা উদ্ধার হয় সেদিনও এসপি সুন্দরবনের নেতৃত্বে উদ্ধার কার্য চলে এবং আমাদের সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা সেখানে ছিলেন। এরা সকলে সরকারের ভূমিকায় খুশি যে এর আগে সরকার এই ধরনের ঝাঁপিয়ে পড়েনি, তা সরকার এখানে ঝাঁপিয়ে পড়ে কাজ করেছে। কিন্তু একটা দায়িত্ব আছে, আমি নিজেও দেখুন, আমরা নিজেরাও বুঝতে চাইলাম যে আর কি ধরনের সুরক্ষা প্রদান করা যেতে পারে। আমি ফিশারি মিনিস্টারকেও জানাবো এবং ফিশারি ডিপার্টমেন্ট এখানে ছিল, তার সঙ্গে কোস্টাল পুলিশ ডিআইজি এবং এসপি ছিলেন। কোস্টগার্ডের কাছ থেকে দরকার হলে গাইডেন্স নিয়ে কন্ট্রোল রুমও এখানে, যাতে শুধু ওদের আপনার ম্যানপ্যাক বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিলে তো হবে না, তার একটা কন্ট্রোল রুম যেখান থেকে যোগাযোগ রাখবে, এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট আগের সরকার করে যায়নি। তা আমাদের এটা করতে হবে। এর সঙ্গে সাগরমালা 1-এ বিগত সরকার কাজ করেনি মৎস্যজীবীদের জন্য। আমরা বর্তমান সরকার কেন্দ্রীয় সরকারের সাগরমালা 2-তে যুক্ত হয়েছি। আমরা কোস্টাল বেল্টে প্রচুর কাজ করব এবং সাগরমালা 2-তে সেই কাজ করার সুযোগ রয়েছে। সেটা আজকে আমি একটু উল্লেখ করেছি, কিন্তু বিস্তারিত আলোচনা করিনি, কারণ আজকের বিষয়টা আলাদা। আমি এখান থেকে সরকারের পক্ষ থেকে আবারও বলি, মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না, 5 লাখ করে টাকা দিয়েছি। উপযুক্ত পরিবারগুলো যারা আছে তাদেরকে আমরা পুলিশকে বলেছি হোমগার্ডে অথবা সিভিক ভলেন্টিয়ার্সে একটা করে কাজের ব্যবস্থা করে দিতে হবে, কারণ তাদের বাড়ির লোকেরা চায় না কেউ সমুদ্রে যাক। স্বাভাবিক একটা শক্ত কাজ করছে। তা আমরা এমনি ফিশারম্যানদেরকেও আমাদের প্রোটেকশন দিতে হবে। এরকম ঘটনা আমাকে প্রণববাবু বলছিলেন প্রতি বছরই ঘটে, সরকার কোনো ভূমিকা পালন করে না। প্রথমবার সরকার কিছুটা ভূমিকা, কিছুটা কেন অনেকটাই, তাদের কথা আমার কথা নয়, এটা আমি মনে করি এটা আমাদের দায়িত্ব, আমরা এটা করছি। আর এখান থেকে ভার্চুয়ালি আমরা হাওড়া, শ্যামপুর, চাকদা এবং কল্যাণী, সেখানেও যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের হাতেও ওখানকার বিডিও এবং এমএলএরা ছিলেন, চেক প্রদান করেছি, তাদেরও পাশে আমরা থাকব। কিন্তু আমরা কাজ দিতে পারবো না যেহেতু পশ্চিমবঙ্গের নাগরিক নয়। উড়িষ্যার যে 3 জন মৎস্যজীবী মারা গেছেন তাদেরকেও আমরা অর্থ সাহায্য করব, বিএমকে বলে গেছি, তিনি আমাদের সচিবালয়ে যোগাযোগ করে নেবেন, করে তাদেরকেও আমরা সমপরিমাণ অর্থ দেব। ইনারা বিমা সহ অনেকগুলো বিষয় ফিশারম্যান অর্গানাইজেশন তারা উদ্যোগ গ্রহণ করছেন। আমরা কন্ট্রোল রুম এবং আধুনিক দূরভাষ ব্যবস্থার মধ্য দিয়ে আবহাওয়া খারাপ থাকলে তাদের কিভাবে ফিরিয়ে আনা যায়
আগে জানিয়ে দিতে পারি, অথবা কেউ বিপদে পড়লে দ্রুততার সঙ্গে কি করা যায় সেটা দেখা। কোস্টাল থানাগুলো তৈরি হয়েছে, কিন্তু না আছে লোকজন, না আছে পুলিশের আধুনিক বোট সরঞ্জাম ইত্যাদি। কিছু দক্ষ পুলিশ, কোস্টাল পুলিশ আমরা দেব, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলা হয়েছে যে তারাও একটা টিম তৈরি করবে। তারা আধুনিক মানের দ্রুত উদ্ধার কার্যের জন্য বোট বা ইত্যাদি। অন্য রাজ্যগুলো এই বিষয়ে অনেক অ্যাডভান্স, আমরা অনেক পিছিয়ে আছি। ক্যালামিটি রিলিফ ফান্ডের টাকা প্রায় 4-5 হাজার কোটি টাকা কেন্দ্র থেকে নিয়ে যে ফেলে রেখেছে, কাজ করে না, খরচ করেনি। এগুলো থেকে করব। এর আগে জানেন তারাতলা ইনসিডেন্টের পরে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এটাকে আমরা তৈরি করছি, যেটাতে কলকাতাতে একটা টিম থাকবে, বড় টিম, পাহাড়ে থাকবে, সুন্দরবনে থাকবে। আমি এই ডিজাস্টার ম্যানেজমেন্টের আমার হাতে ওই দপ্তরটাও আছে, মুখ্যমন্ত্রী ছাড়াও। আমি প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহাকে এবং ডাইরেক্টর ডিজি যিনি আছেন সঞ্জয় সিং, আমি কালকেই নির্দেশ দিয়ে দেবো তার দীঘার জন্য একটা 50 জনের টিম তৈরি করার জন্য, যাতে আধুনিক সরঞ্জাম নিয়ে দীঘা, শঙ্করপুর এই মোহনাতে তারা থাকে। তার ফলে আমাদের একদম ধরে নিন আপনি খেজুরির আমাদের মোহনা যেটা হিজলি বা তালপাটি, ওই মোহনা থেকে শুরু করে একদম উদয়পুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় একটা কুইক রেসপন্স টিম আমাদেরও তৈরি করা দরকার বলে মনে হয়েছে। এই কথাগুলি আলোচনা হয়েছে, চেকটা প্রদান করেছি। চোখের জল তাদের দেখা যায় না, তাদের বাড়ির যারা তরুণ ছেলেরা আছে তাদেরকে আশ্বস্ত করেছি যে অভিভাবক চলে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আপনাদের অভিভাবকত্বের দায়িত্বটা পালন করবে। অন্নপূর্ণা ভান্ডার বা আয়ুষ্মান প্রকল্পের মতো যেগুলো রাজ্য সরকারের প্রকল্প আছে বা কেন্দ্রে, এগুলো কি ওদের আলাদা পাবে? তো আয়ুষ্মান কেন পাবে না? এর সঙ্গে তো কোনো ব্যাপার নেই। আমি যে পরিবারগুলো আছে তাদেরকে আমি পরামর্শ দিলাম যে যারা অকালে উইডো হয়ে গেলেন, আমি বিডিও রামনগরওয়ানকে বলেছি তাদেরকে অন্নপূর্ণা যোজনা দেখলাম যে পেয়েছেন 1-2 আর 1-1 হয়তো পাননি। যেহেতু আমাদের উইডো পেনশন 1,500 টাকা আর অন্নপূর্ণা 3,000 টাকা, 3,000 টাকাই যাতে তারা পান অতিরিক্ত, সেটাও করা হয়েছে। আর ওদের স্কলারশিপ 18 বছর পর্যন্ত মিশন বাৎসল্য, তাতেও যারা পড়াশোনা করছে 18 বছর পর্যন্ত তারা 4,000 টাকা করে স্কলারশিপ পাবে, সেই ব্যবস্থা করা হয়েছে। বাকি কাজ এলাকার এমএলএ চন্দ্রশেখর মন্ডল দেখবেন। ছোট্ট বিষয়, ওই ফিশারম্যানদের সেফটি সিকিউরিটি নিয়ে বরাবরই একটা প্রশ্ন থাকে, ওরা সাফিসিয়েন্ট লাইফ জ্যাকেট থাকে না, ট্রলারগুলোতে যে সেফটি সিকিউরিটি থাকার কথা সেগুলো রাখা হয় না, এমনকি রেজিস্ট্রেশনও করা হয় না। এরকম অনেক ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। এই দপ্তরটা ছিল বলে তো কেউ জানে না। কিরণময় বাবু যখন মন্ত্রী ছিল তখন জানতো লোক ফিশারি দপ্তর আছে। কিরণময় বাবুরা চলে যাওয়ার পরে ফিশারি দপ্তর আছে বলে তো পশ্চিমবঙ্গের লোক জানতো না। কিন্তু আমরা ফিশারি দপ্তর আছে বলে এটা বোঝাবো। আর দেশে তো স্বাধীনতার পরে ফিশারি দপ্তরটাই ছিল না। নরেন্দ্র মোদীজি আসার পরে তিনি আলাদা করে এগ্রিকালচার দপ্তর থেকে বের করে ফিশারি দপ্তর করেছেন। মৎস্য সাথী, প্রধানমন্ত্রী মৎস্য সাথী প্রকল্প থেকে এবারে যে সাগরমালা ট্যুর গাইডলাইন এসছে, তাতে ফিশারম্যানদের কোস্টাল বেল্টে এত কাজ করা যাবে যেটা আগামী 1 বছরের মধ্যে আপনাদের চোখে পড়বে। অতএব আগের লোকেরা কখন ধান রোপণ করতে হয়, কখন ধান কাটতে হয় তারা জানতোই না। একটা পাড়াতে তো 18 জন মন্ত্রী ছিল, 40টা দপ্তর ছিল। কালীঘাটের একটা পাড়াতেই তো সব মন্ত্রী ছিল। তারা জানবে কি করে ফিশারি কি, ফিশারম্যান কি, ট্রলার কি, ফিশিং কখন করতে হয়? না জানলে যা হয় তাই। আমরা জানি, কোস্টাল বেল্টের লোক, লোনা আবহাওয়ার লোক, আমরা সব জানি। মোহনায় ড্রেজিং না হওয়ার কারণে বহু ট্রলার প্রতি বছরই ধ্বংসের মুখে পড়ে। ড্রেজিং না হওয়ার কারণে, যেখানে কেন্দ্রীয় সাহায্য একটা ইরিগেশন মন্ত্রী আছেন, তিনি যতটা পারবেন করবেন। এর আগে শঙ্করপুরে অনাদিবাবু লজের ওই পোর্শন থেকে শুরু করে এই পর্যন্ত আমি মন্ত্রী ছিলাম ইরিগেশনের, আমি বানিয়ে দিয়ে গেছিলাম। পরে এতদিন হয়ে গেছে, প্রতি বছরই বান আসে, ছাড়াছাড়ির কোটাল আসে, বিভিন্ন সাইক্লোন, কখন জজ, কখন আমফান, কখন ইত্যাদি ইত্যাদি আসে। এইটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, সারানো হয়নি।
ফিশারি মিনিস্টারকে বলেছি স্কিম তৈরি করুন, আপনার ডিপার্টমেন্টে টাকা থাকলে করে দিন, যদি অ্যাডিশনাল টাকা লাগে ফিনান্সে পাঠান, আমি বলে দেবো। আরেকটা ছোট আর বুঝতে হবে না।